একদিকে আমেরিকা আর ইসরায়েলের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট, আর অন্যদিকে ইরান। তো এই অসম শক্তির লড়াইয়ের ফলাফলটা কি আগে থেকেই ঠিক করা? আজকের এই আলোচনায় আমরা দেখব কেন এই সংঘাতের ফলাফলটা শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করে না, এর পেছনে জড়িয়ে আছে ইতিহাস, ভূগোল আর কিছু অসাধারণ রণকৌশল। মানে কাগজে কলমে যদি দেখি তাহলে তো সমীকরণটা খুবই সোজা। আমেরিকা আর ইসরায়েলের সম্মিলিত সামরিক বাজেট, তাদের প্রযুক্তি, তাদের বিমান শক্তি, এগুলো ইরানের চেয়ে বহুগুণ বেশি। আর এর বিপরীতে ইরানের প্রচলিত সামরিক বাহিনী বেশ ছোট। তাদের আসল জোরটা হলো মিসাইল, ড্রোন আর কিছু অন্যরকম যুদ্ধকৌশলের উপর। তাহলে প্রশ্নটা আসেই, এই লড়াইয়ের ফলাফল কি আমরা আগে থেকেই জানি? কিন্তু দেখুন, ভূ রাজনীতির খেলাটা ঠিক এতটা সহজ না। কারণ যুদ্ধ শুধু অস্ত্রের ঝনঝনানি নয়, এর পেছনে আরও অনেক কিছু কাজ করে। চলুন এবার একটু গভীরে যাই, কারণ ইরানকে বুঝতে হলে শুধু কে কার চেয়ে সামরিকভাবে শক্তিশালী এই হিসাব করলে চলবে না। এর সাথে জড়িয়ে আছে কয়েক দশকের ইতিহাস, এক দুর্ভেদ্য ভূগোল আর টিকে থাকার এক অবিশ্বাস্য কৌশল। ইরানের আজকের এই রণনীতি আর মানসিকতা কেন এমন, তা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, একেবারে এর ইতিহাসে। কয়েক দশক ধরে বিদেশি শক্তির হস্তক্ষেপের যে তিক্ত অভিজ্ঞতা, সেটাই তাদের জাতীয় চরিত্রের মধ্যে টিকে থাকার এক অদম্য সংকল্প গেঁথে দিয়েছে। এর শুরুটা হয়েছিল সেই ১৯৫৩ সালে, যখন সিআইএ এর সমর্থনে এক অভ্যুত্থানে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো হয়। এই একটা ঘটনায় ইরানিদের মনে বিদেশি শক্তির বিরুদ্ধে এক গভীর অবিশ্বাস তৈরি করে দেয়। এরপর এলো ১৯৭৯ সালের বিপ্লব, আর তারপর ১৯৮০ থেকে ৮৮ সাল পর্যন্ত ইরাকের সাথে সেই রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে ইরান প্রায় একাই লড়েছিল। এই প্রত্যেকটা ঘটনায় তাদের আত্মরক্ষার কৌশলকে আরও ধারালো করে তুলেছে। আর সাম্প্রতিক উত্তেজনার একেবারে কেন্দ্রে ছিল ২০১৫ সালের পারমাণবিক চুক্তি, যেটাকে জেসিপিওএ বলা হয়। সহজ করে বললে, এই চুক্তির মাধ্যমে ইরান রাজি হয়েছিল যে তারা তাদের পারমাণবিক কর্মসূচিকে একটা সীমার মধ্যে রাখবে, আর তার বিনিময়ে তাদের ওপর থেকে সব কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এখন কথা হলো, এই যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যাপারটা আসলে কি? একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন, প্রকৃতিতে যে সাধারণ ইউরেনিয়াম পাওয়া যায় সেটা হলো চিনি ছাড়া চায়ের মতো। বিদ্যুৎ কেন্দ্র বা চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সেটা হলো হালকা মিষ্টি চা, মানে নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম। আর পারমাণবিক অস্ত্রের জন্য যেটা লাগে সেটা হলো কড়া মিষ্টি চা, মানে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম। তো চুক্তিটা কিন্তু বেশ ভালোভাবেই কাজ করছিল, কিন্তু ২০১৮ সালে আমেরিকা হঠাৎ করেই একতরফাভাবে এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়, আর ইরানের ওপর ইতিহাসের অন্যতম কঠিন সব নিষেধাজ্ঞা আবার চাপিয়ে দেয়। এই একটা পদক্ষেপই পুরো পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তোলে। আচ্ছা, ইতিহাস থেকে এবার আসা যাক ইরানের দ্বিতীয় শক্তির উৎসের দিকে। এটা কোনো মানুষ তৈরি করেনি, বরং প্রকৃতিই তাকে দিয়েছে, আর সেটা হলো ইরানের ভূগোল, যা দেশটির জন্য এক বিশাল প্রাকৃতিক দুর্গের মতো কাজ করে। দেখুন, ইরান কিন্তু ইরাকের মতো কোনো সমতল, খোলা মাঠের দেশ নয়। ইরাকে আক্রমণকারী বাহিনীগুলো খুব সহজেই তাদের ট্যাঙ্ক আর সাজোয়া যান নিয়ে ঢুকে পড়তে পেরেছিল। কিন্তু ইরান হলো একটা বিশাল মালভূমি, যার চারপাশে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে জাগ্রস আর আলবর্জের মতো দুর্গম সব পর্বতমালা। এই পার্বত্য ভূখণ্ড যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য একটা দুঃস্বপ্ন। এটা ট্যাঙ্কের গতিকে প্রায় থামিয়ে দেয়, অতর্কিত হামলার জন্য তৈরি করে রাখে অসংখ্য প্রাকৃতিক ফাঁদ, আর পাহাড়ের চূড়ায় থাকা ডিফেন্ডারদের দেয় বিরাট একটা কৌশলগত সুবিধা। সবচেয়ে বড় কথা কি জানেন? এই দুর্গম পথে হাজার হাজার সৈন্যের জন্য খাবার, পানি আর অস্ত্র সরবরাহ চালু রাখাটা প্রায় অসম্ভব একটা কাজ। যেহেতু ভূগোলের কারণে প্রচলিত যুদ্ধে জেতা প্রায় অসম্ভব, তাই ইরানের কৌশলটাও সম্পূর্ণ আলাদা। তাদের লক্ষ্যটা সামনাসামনি লড়াইয়ে জেতা নয়, বরং শত্রুকে ধীরে ধীরে ক্লান্ত আর হতাশ করে তোলা। সামরিক ভাষায় একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধ। এর মূল কথাটা হলো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি যুদ্ধ না করা, বরং ড্রোন, মিসাইল, প্রক্সি বাহিনী বা সাইবার অ্যাটাকের মতো অপ্রচলিত পদ্ধতিতে শত্রুকে ক্রমাগত আঘাত করে যাওয়া। এর সাথেই যুক্ত তাদের A2/AD বা অ্যান্টি অ্যাক্সেস/এরিয়া ডিনায়াল নীতি। এর দর্শনটা খুব সহজ: শত্রুকে ঢুকতে দিও না, আর যদি ঢুকেই পড়ে তবে শান্তিতে থাকতে দিও না। দূরপাল্লার মিসাইল, দ্রুতগামী বোট আর সামুদ্রিক মাইন ব্যবহার করে তারা তাদের আকাশ আর সমুদ্র সীমাকে এক বিপদসংকুল নো গো জোন বানিয়ে রাখতে চায়। তাদের পুরো যুদ্ধ কৌশলের মূল দর্শনটাই হলো এটা। লক্ষ্যটা তাড়াতাড়ি জেতা নয়,
বরং যুদ্ধটাকে এমন এক দীর্ঘ আর রক্তক্ষয়ী চোরাবালিতে পরিণত করা যেখানে আক্রমণকারী দেশের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়াটা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে একসময় অসহ হয়ে উঠবে। তবে ইরানের হাতে সবচেয়ে বিধ্বংসী যে অস্ত্রটা আছে সেটা হয়তো কোনো মিসাইল বা ড্রোন নয়, সেটা হলো বিশ্ব অর্থনীতির রিমোট কন্ট্রোল, যা তার ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের হাতে রয়েছে। ভাবুন তো একবার, সারা বিশ্বে সমুদ্রপথে যত তেল পরিবহন হয় তার প্রায় 1/4 মানে 25% যায় হরমুজ প্রণালী দিয়ে, আর এই সরু জলপথের এক পারেই ইরান। যে কোনো মুহূর্তে তারা এই পথ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। শুধু হরমুজই নয়, লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালী, যেটা দিয়ে আরও প্রায় 10% তেলের বাণিজ্য হয়, সেখানেও ইরান তার মিত্রদের মাধ্যমে প্রভাব ফেলতে পারে। এই দুটো পথকে বলা হয় বিশ্ব বাণিজ্যের লাইফলাইন। একবার কল্পনা করুন, এই দুটো রুটে যদি জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে? বিশ্বজুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক সুনামি শুরু হয়ে যাবে। জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, আর এর প্রভাব ইউরোপ থেকে এশিয়া, বিশ্বের প্রত্যেকটা দেশের অর্থনীতিতে গিয়ে পড়বে। সুতরাং শেষ পর্যন্ত এই লড়াইয়ের ফলাফলটা হয়তো এর ওপর নির্ভর করবে না যে কার সামরিক শক্তি বেশি, বরং এটা নির্ভর করবে যে কে বেশি দিন ধরে আঘাত সহ্য করে টিকে থাকতে পারবে তার ওপর। ইরানের লক্ষ্যই হল টিকে থাকা আর প্রতিপক্ষকে ক্লান্ত করে হাল ছেড়ে দিতে বাধ্য করা। তাই শেষ প্রশ্ন এটাই থেকে যায়, এই পরিস্থিতি কি একটা সীমিত আঞ্চলিক সংঘাত হিসেবেই থেমে থাকবে, নাকি এটা এক নতুন এবং আরও বড় বিশ্ব সংকটের সূচনা করবে? এর উত্তরটা সম্ভবতই সময়ই বলে দেবে।